রিসেন্টলি একটা খুব ইন্টারেস্টিং গল্প পড়লাম আমি সুচিত্রা ভট্টাচার্যের, তার নাম সম্পর্ক। গল্পটি হচ্ছে তিনজন মানুষের বিষয়, একটি বাবা মা এবং তাদের বাচ্চা মেয়ে। বেশ কিছুদিন হলো স্বামী স্ত্রী এখন সেপারেটেড, কিন্তু তাদের বাচ্চা মেয়ে সেটা কিছুতেই মেনে নিতে পারছে না। ইতিমধ্যে একদিন বাচ্চা মেয়েটির খুব জ্বর হয়, সে এখন তার মার কাছেই থাকে, কিন্তু জ্বরের মধ্যে সে তার বাবাকে চায়। ভদ্রমহিলা শুধু মেয়েটির জন্যে তার প্রাক্তন স্বামীকে ফোন করেন আসার জন্য। স্বামী আসেন মাঝরাত্রিরে মেয়ের সঙ্গে থাকার জন্য, কিন্তু তার মধ্যেই ভদ্রমহিলার এক আত্মীয়া এসে পড়েন এবং সেই অনেক রকমের বাঁকা প্রশ্ন জিজ্ঞেস করেন। কোথায় থাকেন স্বামী এত রাত পর্যন্ত, কেন তার মেয়ের সঙ্গে আরো সময় কাটান না? অথচ এই তিনটে মানুষই এই অস্বস্তিকর পরিবেশটা চাননি। যাই হোক, রাত বাড়ে, মেয়েটির জ্বরও বাড়ে। জ্বরের ঘোরে সে তার বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমরা একসঙ্গে থাকতে পারি না? তারপরে সে ঘুমিয়ে পড়ে। সকাল হয়, তার বাবা ফেরত চলে যান। এই তিনটি মানুষের কোনো মিল হয় না। এই গল্পটা খুব দাগ কেটেছিল আমার মনে। বারবার করে মনে হচ্ছিল সেই বাচ্চা মেয়েটির কথা। রাত্রেবেলা সে অসহায়ভাবে তার বাবাকে বলেছিল একসঙ্গে থাকতে, থেকে যেতে। সকাল হলে সেও কি ভুলে যাবে এইসব কথা? মনে হচ্ছিল সেই বাবাটার কথা, যে থেকে যেতে চেয়েছিল নিশ্চয়ই তার মেয়ের সঙ্গে। মনে পড়ছিল বারবার সেই ভদ্র মহিলাটির কথা, তিনি শুধুমাত্র তার মেয়ের জন্য ফোন করেছিল তার প্রাক্তন স্বামীকে, যে শুনতে চায়নি তার আত্মীয়ের বাঁকা কথা। আচ্ছা, বাইরের লোকেরা মাঝখানে এসে পড়ে কেন বলুন তো? যারা বুঝতে পারে না যে হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। আজকের নারী শুরু করছি সেই তিনজন অশান্ত লোকের কথা মনে রেখে। নমস্কার, আমি নারীর কমলিকা। আবার প্রতিদিনের মতো ফিরে এসেছি ফ্যাশন সেগমেন্ট নিয়ে আপনাদের জন্য। আমাদের কাছে আজ যিনি রয়েছেন আমাদের ডিজাইনার, তার প্রত্যেকটি পোশাকে, প্রত্যেকটি ক্রিয়েশনে একটা লালের ছোঁয়া থাকে। অদ্ভুত কথা, তিনি বিশ্বাস করতে ভালোবাসেন যে ফ্যাশন, আমাদের ভারতীয় ফ্যাশনে আমাদের এখানকার ঐতিহ্য, ভারতীয় ঐতিহ্য এবং বিদেশি টেকনিক যদি ব্যবহার করা যায় একসঙ্গে, তাহলে ফ্যাশনের মাত্রাটা একটা অন্য রূপ পায়, ফ্যাশন হয়ে ওঠে অন্যতম। আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি জয়েস ক্রিয়েশনসের শুভ্রজিৎ চ্যাটার্জি। আসুন এই তরুণ ডিজাইনারের সঙ্গে আলাপ করা যায়। জয়, নমস্কার। আচ্ছা, আপনার সকল পোশাক, মানে আপনার ক্রিয়েশনসের যে কটা পোশাক আমরা দেখেছি, অ্যাটলিস্ট মডেলরা যখন র্যাম্প করছিল আপনার পোশাক পরে, যে প্রত্যেকটাতে একটা লালের ছোঁয়া আছে। ইনফ্যাক্ট এখানেও যে কটা পোশাক ডিসপ্লে করা আছে তাতেও কিন্তু সেটা কি সবগুলো কিন্তু লাল ঘেঁষা। এটা কেন, মানে লালের উপর ফ্যাসিনেশনের রহস্যটা কোথায়? ঠিক না, আমি মনে করি যে বেসিক কালার তিনটে, যেটা হলুদ, নীল এবং লাল। আচ্ছা, তার মধ্যে ফেমিনাইন যে কালারটা বলা হয়, মানে নারীর যে একটা ঐতিহ্যটা মানে মানে বেরিয়ে আসে, সেটা হচ্ছে লাল থেকে বেশি। লাল থেকে তোমার মনে হয় যে আমাদের নারীত্বটা বেরিয়ে আসছে। আচ্ছা, সেটার মধ্যে লালের অনেক শেডস আছে, কিছু হালকা কালার আছে, পিঙ্ক আছে, অনেক রকম আছে। আমি লালটাকে জন্য সব মানে ফিমেল ড্রেসে আমি অ্যাটাচ করি লাল কালারটাকে। আচ্ছা, ফেমিনিটির সঙ্গে তুমি মনে করো লালটা খুব যায়। আচ্ছা, হলুদ নীলের সঙ্গে সেভাবে, মানে এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, তোমার কি ধরনের রিলেশন তুমি খুঁজে পাও হলুদ নীল? হলুদ নীল যায়, আমি বলছি না সব যায় না, কিন্তু লাল যখন একটা টাচ থাকে কোনো ফেমিনাইন একটা ড্রেসে, কোনো মেয়েদের ড্রেসে, তখন কি হয়, তার নববধূ আমরা দেখে থাকি, নববধূ ন্যাচারালি লাল কথাটা চিন্তা করলে আমার তোমার সবার কাছে একটা লালটা একটা ফেমিনাইন লুক। নিশ্চয়ই নিশ্চয়ই। তো সেই জন্য আমি লালটাকে চাই যে তার মধ্যে প্রতিটা গার্মেন্টে কিছুটা যেন লালের ছোঁয়া থাকে। হ্যাঁ, আর আমাদের ভারতীয় নারীদের জন্য যে তুমি ইন্দো ওয়েস্টার্ন বা ওয়েস্টার্ন আউটফিটস বানাচ্ছ, সেখানেও তুমি লাল দিচ্ছ, কারণ তুমি, আমার মনে হয় সেই জায়গাটা থেকে ভেবেই করছো। এটা তোমার ক্রিয়েশনস গুলো আমরা দেখি। অবশ্যই আমি ব্যাপারটা আমার ক্রিয়েশন এখানে ইন্দো ওয়েস্টার্ন যেটা বলছি, আমি চাইছি যে মানে ওয়েস্টার্নটাকে বেশি না তুলে ইন্ডিয়ান যে ঐতিহ্য, সেটার মধ্যে যদি ওয়েস্টার্ন একটা যে আমার স্বাচ্ছন্দ্য সেটা দেওয়া যায়। হ্যাঁ, মানে আমাদের হেরিটেজ আর আমাদের পাশ্চাত্যের ফ্যাশন বা টেকনিক মেশার জন্য যদি যায়, তাহলে তার থেকে মনে হয় মানে একটা নতুন করে একটা ফ্যাশন তৈরি হয় যেটা টোটাল ওয়ার্ল্ড নেবে। বাহ। আর এই যে তুমি এই
এটা তো করতেই। এটা যে তুমি বানিয়েছো, এটার মধ্যে তুমি নেটের কাজ করেছো। নেট, এটা হচ্ছে নেটটা যেটা, এটা কি বাদলা নাকি সিকোয়েন্স? হ্যাঁ এটা বাদলা। বাদলার কাজ, বাহ, অনেকদিন আমরা বাদলার কাজ কিন্তু আর দেখছি না। বাদলা শাড়িতে ইউজ হয়, টোটাল শাড়িতে, কিন্তু কোনোভাবে ফর্ম দেওয়া হয় না। এখানে যে একটা ফর্ম দেওয়া হয়েছে, একটা মানে একটা বোঝানো ফিগারগুলো হয়েছে। বেশ কালপুরুষ লাগছে, তাই না? এই মানুষের ফিগারগুলো খুব সুন্দর। আচ্ছা, এই জালের এফেক্টটা বিষয়ে আমরা একটু জানতে চাইবো। কেন তুমি জাল চুজ করেছো, লেস চুজ আমি করোনি? লেসটা চুজ করেন, লেস ইউজ করা, কিন্তু নেট যেটা বেসিক নেট, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের ফ্যাশন থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের পুরোনো দিনের আমি জানি আমার দিদার অনেক ওই নেটের ব্লাউজ, ব্রোকেটের ব্লাউজ এগুলো দেখে থাকি, আমাদের কাছে কিন্তু নেই ওগুলো। তো ইতিহাস যেমন আবার রিপিট করে, তো সেরকম আমি চেয়েছি যে নেটটাকে আবার তুলে আনা, রিভাইভ করা। হ্যাঁ, তার জন্য কি কালারটাকে ডিফারেন্স, একটা অন্য কালার। এখানে যেমন লাল, একই কালার কিন্তু নিচে আছে। আর এখানে বোধহয় আমাদের দর্শক বন্ধুরা দেখতে চাইবেন তুমি তাজমহল করেছো। হ্যাঁ, এই তাজমহলের ফর্ম মোটিভটা দিয়েছে একটা। করা হয়েছে। তারপরে আমার কিছু আরো আছে যে কলারস এর উপর ডিফারেন্ট ইয়ে করছে, যেমন এখানে কলারের উপর একটা নতুন ভাবে ইউজ করছে, সেলার কলার বলে এটাকে। সেলার কলার, সেলার কলার, যেটা খুব কম ইউজ করা হয়, কিন্তু একটা ইউজ করলে মেয়েদের গার্মেন্টে ওয়েস্টার্ন কনসেপ্ট আছে, ওয়েস্টার্ন কাট বা ওয়েস্টার্ন কলারে সেলার। ওরা একটা রুমাল দিয়ে করতে ওটাকে, সেটা আমি কলারের হিসাবে নিয়েছি সেটাকে। খুব সুন্দর। আর একটু অন্য ধরনের, এগুলো তো মোটামুটি আমি ইন্দো ওয়েস্টার্নে রাখছি। আর কোন টিপিক্যাল ওয়েস্টার্ন? টিপিক্যাল ওয়েস্টার্ন আমি করি না, আমি মেল ওয়্যারের কিছু করেছি। মেল ওয়্যার গুলো মানে আমরা নারীর প্রোগ্রামে এত নারীদের জন্য শাড়ি জামা কাপড় দেখাচ্ছি, পুরুষরা নিশ্চয়ই রেগে যাচ্ছে। তো তাদের জন্য রয়েছে সুপ্রজিতের বানানো পাঞ্জাবি। এখানে ওয়েস্টার্ন ওয়েস্ট কোট আছে, ওপরে কিন্তু আমাদের শেরওয়ানি, সেই লাল টাচ। তো ওয়েস্টার্ন ওয়েস্ট কোট একটা, আর ওপরে একটা শেরওয়ানি, এই দুটো তার সাথে একটা প্যান্ট, যেমন ট্রাউজার পরা হয়, টোটালি একটা ফ্রিনেস দেয়, একটা পরতে সুবিধা, এবং একটা মানে গর্জিয়াস ড্রেস হয়। আচ্ছা, আর এগুলো তুমি কিসের কি দিয়ে কাজ করেছো? জারদোসির কাজ আছে, জারদোসির কাজ করেছো, খুব সুন্দর। আর একটা কুর্তা যদি আমরা দেখতে পাই, আর একটা কুর্তা মানে ফিমেল ওয়্যারে না মেল ওয়্যারে, হোয়াটএভার, মানে তোমার একটু অন্যতম কালেকশনস গুলো আমরা একটু দর্শকদের দেখাবো। বাহ, এটা টোটাল ড্রেসটা সিঙ্গেল ড্রেস। আচ্ছা, কিন্তু এটা ডাবল মানে ওয়েস্ট কোট আর মেশানো আছে শেরওয়ানি, যেখান থেকে একটা ওয়েস্টার্ন আউটফিটের লুক হয়েছে, কিন্তু টোটালি একটা শেরওয়ানি কিন্তু এটা। হ্যাঁ, এটা একটা ওয়েস্টার্ন ওয়েস্ট কোট আমরা যেটা দেখে থাকি সেরকম। এটা ব্রিটিশের সময় ইউজ করা হতো। আচ্ছা, তো সেটাকে আমি, এই যে তুমি ব্রিটিশদের থেকে এই ওয়েস্ট কোটের কনসেপ্টটা নিয়ে একটা ট্র্যাডিশনাল টিপিক্যাল ট্র্যাডিশনাল শেরওয়ানিতে দিয়েছো, এই কনসেপ্টটা তোমার মানে এই কনসেপ্টগুলো তুমি কি করে ভাবো বা কি করে তোমার মাথায় আসে? আমি যখন ইন্সপিরেশনটা কোথা থেকে পাও? দেখি তখন অ্যাজ আ ভিউয়ার আমি দেখি, আমি একটা দর্শক হিসাবে দেখি। আমার মনে হয় যে এই জিনিসটা যদি ওয়েস্টার্ন জিনিসটা নেওয়া যায়, আর তার সাথে যদি আমি ইন্ডিয়ান কালচারটাকে ইউজ করতে পারি, কারণ ইন্ডিয়ান কালচারের উপর কোনো বৈচিত্র্য আর পাওয়া যায় না, এত বৈচিত্র্য, তো তাতে আমার মনে হয় যে ড্রেসগুলো আরো উন্নত মানে হয়, আরো 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 খুলবে। খুব সুন্দর। আচ্ছা সুপ্রজিৎ, তোমার এই বুটিকে জয়েস ক্রিয়েশনসে যাবতীয় পোশাক ইত্যাদি, এটা রেঞ্জটা যদি আমাদের একটু বলো। যেমন এই ড্রেসগুলোর 1750 থেকে 2500 অবধি আছে। আচ্ছা, মানে আমি চাই যে মধ্যবিত্ত সমাজকে নিয়ে কাজ করতে, এবং আমার মধ্যবিত্তদের জন্য আমি বলবো এই রেঞ্জটা ওদের কিন্তু পার্টি ওয়্যারের রেঞ্জ হতে পারে, কারণ এই ড্রেসগুলো পার্টি ওয়্যারের, ওয়ান্স ইন আ ওয়াইল তারা ইউজ করবে। আর এটার মধ্যে একটা রহস্যময়ী এফেক্ট আছে, আমি যে সামথিং ডিফারেন্ট, হ্যাঁ সামথিং ডিফারেন্ট, একটু অফবিট তোমার কালেকশন। আর একটা হচ্ছে আমি আরো করি মানে এমনি নরমাল কাজ করি, সেটা হচ্ছে পাঞ্জাবির উপর নতুন একটা আইডিয়া দিয়েছি। সেটা হচ্ছে যেমন একটা সিকোয়েন্সিয়াল পাঞ্জাবি, আজকাল ফেব্রিক পেন্টস হচ্ছে, কিন্তু আমি করেছি কি, আমি একদিকে পাঞ্জাবি দুটো ভাগ করেছি, একদিকে যদি আমি একটা গ্রামের সিন আঁকি, অন্যদিকে ওই গ্রামের কবিতা দিয়ে একটা কবিতা লিখি। বাহ, তো তাতে কি হয়, দুদিকে ব্যালেন্সটা থাকে, তার মানে ফোক থেকেও তুমি তোমার করতে পারি। বাউলের কোনো একটা সিন দিলাম, তার সাথে বাউলের একটা কবিতা কিংবা গান, বাহ, সেরকম ভাবে করি, তাই দুটো একসাথে মার্জ করলে ব্যালেন্সটা থাকে। তো এইভাবে আমি মানে এগুলো হচ্ছে নরমাল বাজেটে যেগুলো, সেগুলো ক্যাজুয়াল, ফ্যাব্রিকটা কি চুজ করো? কটন, যেমন ক্যাজুয়াল পাঞ্জাবি হয়, কুর্তাজ হয়, সেই কুর্তাজের উপর। বাহ, আর সেগুলোর রেঞ্জ 300 to 600 এরকম নরমাল রেঞ্জের আছে। খুব সুন্দর। সুব্রজিৎ, তোমার সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লেগেছে। আপনাদের মধ্যে কেউ যদি সুব্রজিতের সঙ্গে যোগাযোগ করতে চান, ও জয়েস ক্রিয়েশনসের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই আমাকে লিখে পাঠাবেন। তার সঙ্গে সঙ্গে এই সেগমেন্ট কেমন লাগছে লিখতে ভুলবেন না কিন্তু। আমাদের ঠিকানা হলো, কম্পিটিশনের কথা নিশ্চয়ই ভুলেননি, হ্যাঁ, আপনাদের কোনো ক্রিয়েশনস, যে কোনো ক্রিয়েশনস আমাদের পাঠিয়ে দিন।
সমস্ত ক্রিয়েশনস স্যাম্পল হিসেবে পাঠাবেন এবং তার মধ্যে থেকে আমরা সেরা স্যাম্পল বেছে নেব। যার স্যাম্পল আমরা বেছে নেব তাকে আমন্ত্রণ জানাবো এখানে আসার জন্যে। আমরা প্রতিভা ব্যানার্জির সঙ্গে কথা বলছি মনপসন্দ বুটিকে। আচ্ছা প্রতিভাদি, আপনার এখানে ব্ল্যাক মানে ফ্যাশন ইন ব্ল্যাক যে কনসেপ্টটা সেটা কি একটু দর্শকদের বলবেন? ব্ল্যাক কালার তো নর্মালি ইভিনিং ওয়েসের জন্য, পার্টি ওয়েসের জন্য খুবই পপুলার। সবাই আপনি দেখবেন বিকেলবেলা ব্রাইডে স্টেজে, অন স্টেজ সবাই ব্ল্যাককে প্রেফার করে। আমার এখানে ব্ল্যাকের মধ্যে নানা রকমের কালেকশনস আছে, যেটা আমি আপনাকে দেখাচ্ছি। কিছুটা আমি ডিসপ্লে করে রেখেছি, আসুন আপনাকে একটা দেখি। এটা হচ্ছে অল ওভার জাল ওয়ার্ক। অল ওভার জাল ওয়ার্ক। এটা পুরো হাতের কাজ আছে, তার উপরে পুরো টোটালি হ্যান্ড এমব্রয়ডারি উপরে এটা কাজ আছে। ঠিক ওই রকমই আপনার এটা দেখবেন, সিলভার, ব্ল্যাক উইথ সিলভার ইজ ভেরি মাচ ইন ফ্যাশন। ব্ল্যাক উইথ সিলভারটা মনে হয় পার্টি ওয়্যার হিসেবে খুব সুন্দর লাগে, তাই তো? সুন্দর লাগে এটা। আচ্ছা একটু প্রাইস রেঞ্জটা আমাদের বলে দেবেন। প্রাইস রেঞ্জে যেমন এটা আছে আপনার 1000। ব্ল্যাকের মধ্যে মেনলি আপনার ইভিনিং ওয়ার্স, পার্টি ওয়ার্সের জন্য 850 till 2000 ওয়ার্থ ওয়াইজ আমাদের আইটেম। পার্টি ওয়্যার হিসেবে 850 থেকে শুরু হয়েছে, 2000 অবধি বেশ রিজনেবলি আমি বলবো। ভেরি রিজনেবল। আমি কাঞ্চনা। আবার ও পঞ্চভৌতিক তত্ত্বের উপর নির্ভরশীল এক কল্যাণকারী বিজ্ঞান। দিদি, পঞ্চভৌতিক তত্ত্বটা আসলে কি? পঞ্চভৌতিক তত্ত্ব বলতে প্রধানত বোঝানো হয় প্রকৃতির 5টি তত্ত্ব। প্রকৃতি সবসময় তার নিজের নিয়মে চলে, সেই নিয়মগুলিকে অদল বদল করার ক্ষমতা মানুষের নেই। কিন্তু এই 5টি তত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে, সখ্যতা বজায় রেখে যদি আমরা আমাদের গৃহ নির্মাণ এবং কর্মক্ষেত্রের নকশা তৈরি করতে পারি, তাহলে আমরা অতি সহজেই যশ, সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারি। গৃহে বা কর্মক্ষেত্রে বাস্তু কতটা তার প্রভাব ফেলে? বাস্তু অনেকখানি কি প্রভাব ফেলতে পারি। তা বাস্তুকে আমরা যদি গৃহসম্মত করতে চাই, তার দুটো পদ্ধতি আছে। এক হচ্ছে বাস্তুকে
রাজস্থানের জয়পুর শহরটি সম্পূর্ণ বাস্তুসম্মতভাবে তৈরি। এটি 1727 সালে তৈরি হয় এবং এই শহরটি 7টি আয়তকারে বিভক্ত। এর সমস্ত প্রাসাদ 200 বছরেরও বেশি সগৌরবে দাঁড়িয়ে আছে। আপনি কি মনে করেন এর পেছনে কারণ বাস্তুশাস্ত্র? হ্যাঁ, নিশ্চয়ই। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তু মেনেই করা হয়েছে। আচ্ছা, আমরা তো সবাই গাছপালা খুব ভালোবাসি, গৃহের চারদিকে গাছপালাও লাগাই। গাছপালা বা বৃক্ষ কি কোনোভাবে বাস্তুর ওপর প্রভাব ফেলে বা গৃহের ওপর? বাস্তুতে গৃহ বা গৃহ সংলগ্ন বাগানে বৃক্ষ রোপণ অত্যন্ত উপকারী। আমরা অনেকেই জানি না যে বাড়িতে 2-1টি তুলসী গাছ থাকা খুবই ভালো, কারণ তুলসী বৃক্ষ অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আর অফিস কিংবা অফিসের যিনি প্রধান কর্তা বা কোনো বিজনেস প্লেসের যে প্রধান কর্তা, তার বসার একটা নির্দিষ্ট জায়গা থাকে। সেটা সর্বসময় সর্বলোকের ক্ষেত্রে যে একই রকম হয় তা না, একদমই। তবে সেটা তার মানে জন্ম সন্তারিখ দেখে বলা হয়। তবে যে কোনো দোকান বা ব্যবসা ক্ষেত্র যদি পূর্বমুখী হয়, সেটা অনেক বেশি উজ্জ্বলভাবে চলতে থাকে। দিদি, বর্তমানে যা যুগ পড়েছে তাতে এত টেনশন, মানুষের জীবনে এত স্ট্রেস যে মানুষ নিজের শান্তিটাই ভুলতে বসেছে। অথচ এটাই তো মূল চাহিদা মানুষের। তো এটা পাওয়ার জন্য, নিজের মানসিক শান্তি পাওয়ার জন্য মানুষ কি করতে পারে, যদি একটু টিপস দেন? প্রত্যেক মানুষের উচিত যে তার সঠিক গৃহে তার সঠিক জায়গাটা কোনটা সেটা জেনে নিয়ে সেখানে বসবাস করা। যেমন বাড়ির কর্তা এবং গিন্নি, তাদের জন্য সর্বদা বাড়ির দক্ষিণ পশ্চিম কোণের যে ঘর, সেখানে থাকলে তারা যেমন যশ সমৃদ্ধি পাবেন এবং শান্তিও পাবেন। আচ্ছা, ছেলে মেয়ে সন্তানদের ক্ষেত্রে? সন্তানদের ক্ষেত্রে সেই পূর্ব দিকের ঘর, উত্তর পূর্ব দিকের ঘর কিংবা আর যদি কোনো কেউ মনে করে যে কোনো কন্যা সন্তানের বিবাহযোগ্য কন্যা সন্তান অথচ বিবাহ হচ্ছে না, হ্যাঁ, এই প্রত্যেকটা টিপস আমি বলছি, এগুলো কিন্তু ইন জেনারেল, হ্যাঁ, এগুলো কিন্তু ব্যক্তি বিশেষে অনেক সময় পরিবর্তিত হয়। যেমন কোনো কুমারী কন্যার বিবাহ দেওয়ার জন্য হয়তো মা বাবারা ব্যস্ত হন, তাদের সব বিদায় নিলাম, ভালো থাক। নমস্কার, আমি আলফানারি কমলিকা। আজ আমাদের সঙ্গে আছেন সাজো বিউটি ফিটনেস আর ট্রেনিং একাডেমির বিউটিশিয়ান রুবি বিশ্বাস। নমস্কার। আমাদের উত্তর কলকাতার প্রাণকেন্দ্র শ্যামবাজারে, হ্যাঁ, সেখানেই এই বিউটি ক্লিনিক। আমাদের রুবিদি আপনাদের জন্য ঠিক কি ইউনিক হেয়ারস্টাইল চুজ করেছেন এবং আমাদের উপহার দিচ্ছেন, দেখা যাক। রুবিদি?
হ্যাঁ, আমি আজকে পিঙ্কির চুলে একটা খুবই সাধারণ, মানে যেটা সবাই করতে পারবে, খুব সিম্পল হেয়ার স্টাইল, প্রত্যেকেই করতে পারবে, কিন্তু দেখতে একটু অসাধারণ লাগবে বা একটু গর্জিয়াস লাগবে, সেরকম কিছু করছি। প্রথমেই দেখাচ্ছি, ওর চুলটা কিন্তু কালার করা না, ভার্জিন হেয়ার, একেবারে ব্ল্যাক হেয়ার ছিল, কিন্তু এখন তো কালার স্ট্রিক্স গুলো, হ্যাঁ কালারের যুক্ত, সেই জন্য আমি একটুখানি হেয়ার মাস্কারা লাগিয়ে নিয়েছি। এবার আমি চুলটাকে পেছন, কানের পাশ থেকে দুটো ভাগ করে রেখে পেছনে একটা পনিটেল করে নিচ্ছি, জাস্ট ঘাড়ের কাছে, এই দুটো লেয়ার শুধু সাইডে, জাস্ট এই কানের পাশ থেকে রেখে দিয়ে চুলটা, আচ্ছা দিয়ে আমি একটা পনিটেল করে নিচ্ছি। আচ্ছা রুবিদি, রাবার ব্যান্ডে দুটো ক্লিপ দেখছি, হ্যাঁ এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু চুল ছিঁড়বে না। আমি জাস্ট এই যে দুটো রাবার ব্যান্ডের দুধারে দুটো ক্লিপ লাগিয়ে নিয়েছি। প্রথমে এই ক্লিপটাকে জাস্ট এইখানে চুলে গুঁজে দিলাম, এইবার এইটাকে দুবার পেঁচিয়ে নিচ্ছে। এবার সামনের চুলটাকে দুধারেই 3 ভাগে ভাগ করে নিচ্ছি, নিয়ে টুইস্ট করব। আমাকে ওপাশ থেকে একটু অলকা অ্যাসিস্ট করো। আচ্ছা রুবিদি, ওর তো মিডিয়াম লেন্থের, হ্যাঁ এটা কি মিডিয়ামের জন্যই প্রযোজ্য নাকি? না, এটা মিডিয়াম লেন্থেও করা যায়, লম্বা চুলেও খুব ভালোভাবে হয় করা। আচ্ছা, এই যে হেয়ার স্টাইলটা, এটা তো ওর হয়তো আপনি ওর ফেস শেপ অথবা ফিচার অনুযায়ী আপনি ওকে দিচ্ছেন। অনেক ধরনেরই তো ফিচার, মানে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা দেখতে, তো কি ধরনের ফিচার এটা স্যুট করবে? এটা ওভাল বা মোটামুটি একটু রাউন্ডিশ হলেও চলে, কিন্তু খুব লম্বা মুখ হলে এটা ভালো লাগবে না সেরকম। আর তখন আবার মানে আমি যে পেছন দিকে যে জুড়াটা করছি সেটা কম বেশি হাইট করে করে নেওয়া যেতে পারে। আচ্ছা, এই আমি টুইস্ট করে নিয়েছি। এটা একটু সেকেলে, ওই একদম সেকেলে যে একটা চেরি কেটে যেটা বলতাম, ফ্যাশন তো সবই আগেকার গুলোই ঘুরিয়ে ফিরিয়ে চলে আসছে। রুবিদি, আমাকে খুব খারাপ লাগবে এই চুলটা? না, তোমাকে খুব সুন্দর লাগবে। তাহলে চেষ্টা করতে হয় বলছেন। দুদিকেরই চুলটা টুইস্ট করে দিয়েছেন, দিয়ে এবার পনিটেলের চাপ ধারে পেঁচিয়ে নিলাম। খুব শক্ত নয় গো রুবিদি? না, এটা যে কেউ করতে পারবে, এনিবডি ক্যান ডু ইট। ভালো করে দেখে নিন, পনিটেল করাটা তো কোনো ব্যাপারই না। এবার পেছন থেকে এই যে চুলটা, এই চুলটাকে চাইলে ওর চুলে বিনুনিটাই করতে পারি, কিন্তু আমি এখানে একটা এক্সট্রা পিস নিয়ে এখানে একটা বিনুনি করছি। আচ্ছা, একটা চুলে লট বা হেয়ার পিস থাকলে সেটা বেটার হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা দিয়ে ওকে পেঁচিয়ে একটা জাস্ট হাত খোপা মতো করে নেব। এই হেয়ার পিসগুলো তো সব জায়গাতেই পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। নিজের মানে কারোর বাড়িতে বা নিজেরও যদি চুল কখনো কেউ কাটো, সেলে রেখে দিয়েও করে নেওয়া যেতে পারে। আর এই হেয়ার পিসগুলো নিজের চুলের রঙের সঙ্গে একটু মিললে বোধহয় আরো ন্যাচারাল লাগে, ভালো লাগে। অনেক লম্বা বেনি হয়ে গেছে। এবার জড়িয়ে খুব সিম্পল একটা খোপা হয়ে গেল। বেশ বড় লাগছে খোপাটা, মানে ওর নিজের চুলে এটা হতে পারতো, কিন্তু একটু ছোট হতো এটা। শাড়িটারির সঙ্গে তো ট্রেডিশনালি একটু খোপাটা যদি বেশ বড় হয়, দেখতে খুব সুন্দর লাগে। এরপরে চাইলে খোপাটাও এরকমই রেখে দিতে পারে, দিয়ে একটা সুন্দর কাঁটা লাগিয়ে নিল বা ফ্যান্সি কোনো ব্রোচ টোচ লাগিয়েও এটাকে সাজিয়ে নিতে পারে। অনেক ধরনের চুলের ব্রোচ পাওয়া যাচ্ছে। আর আমি এখানে খোপাটাকে একটু নিট দেখাবার জন্য আমি একটা নেট লাগিয়ে নিলাম। আচ্ছা, এতে এটা সিকিউরও থাকবে, খোলার কোনো ব্যাপার নেই, আর নিট লাগবে দেখতে। আচ্ছা, এবার আমি এটাকে আরো সুন্দর করার জন্য চুলটাকে, ওর হেয়ার স্টাইলটা আমি একটা এক্সট্রা পিস পিসগুলো আজকাল খুব পাওয়া যাচ্ছে, ভীষণ কাজ পাওয়া যাচ্ছে, আর সব এবারে লাগানো খুব সোজা ব্যবহার করা। বলছিলাম রবিদি, চুলের আমাদের প্রত্যেকের নিজের নিজের চুলের রঙের সঙ্গে মিলিয়ে পাওয়া যাচ্ছে এগুলো, সেটা একটা ন্যাচারাল লুকও দেয়। আর যদি কারোর মানে বাই চান্স খুব ব্ল্যাক হেয়ার যদি হয়, যেমন এর ক্ষেত্রে ছিল, একটু হেয়ার মাস্কারা লাগিয়ে নিলেই হলো। আচ্ছা, আমি এই কাঁটাটা লাগিয়ে দিলাম, মানে খুবই সুন্দর লাগছে। চাইলে এর সাথে আরো কিছু অ্যাক্সেসরিজ লাগিয়ে দিতে পারি, যেমন আমি বিন্দিকে অ্যাডলাইট দিয়ে লাগিয়ে কাঁটার সাথে এই ফ্যান্সি কাঁটাগুলো তৈরি করে নিয়েছি। এটা তো খুব ভালো কনসেপ্ট।
এরকম একটু কাটা লাগিয়ে দিলে খুব সুন্দর লাগে। মানে নরমাল কাটা কিনে হ্যাঁ, just মানে এই- ডেকোরেটিভ বিন্দিগুলো হ্যাঁ, দিয়ে হ্যাঁ, মানে একটু আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। টার্ন করলে বোধহয় বেশি ভালো দেখা যাবে। বাহ। আর তারপরে আমরা একটু ক্রিস্টালস লাগিয়ে দিচ্ছি সামনে আরো সুন্দর করার জন্য। সামনেটা মানে যেখানে Pinky? টুইস্ট করা হ্যাঁ, হয়েছে হ্যাঁ, চুলটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কারণ এখন তো খুব ক্রিস্টাল দিয়ে সাজা, হ্যাঁ, একটা ক্রিস্টাল লুক এখন ইন লুক আর কি আমাদের। সবকিছুতে, ড্রেসে, চুল, আমাদের মেকআপে, সব জায়গায় এখন ক্রিস্টালের খুব চল। সেজন্য- দেখতেও খুব সুন্দর হ্যাঁ, লাগে, হ্যাঁ, মানে কোনো পার্টি খুব বা কোনো gorgeous গেট দেখতে। টুগেদার দেখো, একটা কারণ এখন গর্জিয়াস আজকাল লুক। অর্নামেন্টস পরা বা ডায়মন্ডস পরাটা তো লোকে ভয় পড়তেও পারে না, সেই জন্য আর এটাও বলা যেতে পারে মানে চুলের অর্নামেন্টস। হ্যাঁ। একদম। স্পেশালি ইভিনিং এর জন্য এটা খুব সুন্দর লাগে দেখতে। এন্ড দিস ইজ ভেরি সিম্পল। এগুলো কি কেনা পাওয়া যায় না? এগুলো জাস্ট ক্রিস্টাল পাতা কিনে নেবে, বিন্দির ক্রিস্টালস দিয়ে অ্যাডলাইট দিয়ে স্টিক বানিয়ে নেবে। এগুলো তো সব আমি নিজে বানাই। বাস আমার হেয়ারস্টাইল কমপ্লিট। আচ্ছা রবিদি, একটা প্রশ্ন ছিল, ধরুন ক্রিস্টাল এই স্টোনস গুলো পেলাম না, হ্যাঁ হ্যাঁ, অন্যভাবে চুলটাকে ডেকোরেট করতে চাই, টুইস্ট করে এই চুলের খোপাটা করে, হ্যাঁ, তখন কি দিয়ে করব? আরো ট্রেডিশনাল হচ্ছে আমাদের এই ঝুমকো, এগুলোও কিনতে পাওয়া যায়। আমি এই ঝুমকোগুলো কাঁটায় লাগিয়ে দিয়েছি। এগুলো মানে ক্রিস্টালের বদলে আমি জাস্ট দেখাচ্ছি এখানে। আচ্ছা, এই ঝুমকোগুলো কিনা আপনি আলাদা চিপে এগুলো, দিয়েছেন? হ্যাঁ, এগুলো খুব একটা ব্রাইডাল, মানে যদি হেয়ারস্টাইল হয় না তাতে এটা আরো বেশি সুন্দর লাগে। হয়ে এরকম ঝুমকো পুরো খোপাটায় দিয়ে মাথার সামনে দিয়ে খুব ভালো লাগে দেখতে, এইভাবেও সাজানো যেতে পারে। আচ্ছা, আমার এমনিতে মোটামুটি ওর হেয়ারস্টাইল কমপ্লিট হয়ে গেল। আমি শেষকালে মাথায় একটা স্টিকন টিকলি দিয়ে এটা এখন তো কমপ্লিট, স্টিকন, টিকলি, বিন্দি সবকিছু সমস্ত খুব কিছু পাওয়া ইজিলি যাচ্ছে। যেটা করা যায়, টাইম একদম লাগবে না সেরকম। বাহ, সিঁথিতে এই টিকলিটা দিয়ে কমপ্লিট সাজ। আশা করি সবাইকার ভালো লাগবে। নিশ্চয়ই ভালো লাগবে। এরকম ফাটাফাটি কোনো হেয়ারস্টাইল যদি জানা থাকে বা যে কোনো অন্য ধরনের বিউটি টিপস যদি জানা থাকে, আমাদের প্লিজ লিখতে ভুলবেন না। এই হলো আমাদের ঠিকানা। আজ ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি রানীকুটির অনুপমাতে। এবার এই অনুপমা স্টোরসে আমরা কি ধরনের কালেকশনস পাবো, বিউটি প্রোডাক্টস কি কোনো হেয়ার প্রোডাক্টস, চলুন দেখা যাক। নমস্কার দিদি, আজ আমরা একটু স্পেশালি কনসেন্ট্রেট করছি হেয়ার প্রোডাক্টস নিয়ে। হ্যাঁ, এবার হেয়ার প্রোডাক্টসের মধ্যে তো অনেক ভ্যারাইটি থাকে, তো আপনাদের কাছে হেয়ার কালারের কি কি প্রোডাক্টস আছে, কি কি কোম্পানির প্রোডাক্টস আছে? আমাদের এখানে আছে নিউট্রিস আছে, কালার সফট আছে, নিউট্রিস কি গার্নিয়ারের? গার্নিয়ারের নিউট্রিস। আচ্ছা, এর প্রাইস রেঞ্জগুলো কেমন? আপনার লরিয়াল হচ্ছে 349 আর গার্নিয়ারের হচ্ছে 199 বিগ সাইজ। লরিয়াল 349, গার্নিয়ার 199, এটা বিগ সাইজটা, ছোটটা হচ্ছে আপনার 99। সবাই টিভির সামনে রেডি তো খাতা আর পেন নিয়ে? তা তো হবেনি, কারণ জানেনই তো আমি পিঙ্কি আর মনামি দুজনেই চলে আসবো নারীর রান্নাঘরে কিছু একটা নতুন রান্না নিয়ে। আর আমাদের সাথে আজকে আছেন ইনিশিয়েটিভ কেটারারের কর্ণধার মিসেস রুমকি মহাপাত্র, অর্থাৎ আমাদের রুমকিদি। আচ্ছা রুমকিদি, আমি তো অনেকবার অনেক লোকের কাছে শুনেছি যে আপনি দারুণ রান্না করেন, আর আমি দেখতে পাচ্ছি রাইসও আছে, এই নানান ধরনের গ্রিন ভেজিটেবলসও দেখতে পাচ্ছি। তো আজকে আমাদের স্পেশাল রান্নাটা কি? আজকে একটা রাইসের আইটেমই রান্না করব, সেটা তো বুঝতেই পারছো। এটার নাম হচ্ছে রাইস প্যালেট। রাইস প্যালেট। অ্যাকচুয়ালি প্যালেটে যেরকম অনেকগুলো কালার থাকে, আমাদের এখানে রাইসের 4টে ফ্লেভারের আমি অন্তত তোমাদের দেখাবো, 4 রকম স্বাদের এবং বর্ণের রাইসের আইটেম। তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আমরা এখানে 4 ধরনের বলেছি। আচ্ছা, তো প্রথম একটা হবে টমেটো রাইস। টমেটো রাইসের জন্য আমাদের লাগছে টমেটো, এটাকে আমি স্কিনটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আচ্ছা, তার সাথে আমার লাগছে চিজ, সেটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকো সস আর মাখন। আর একটা হচ্ছে ব্রাউন রাইস। আচ্ছা, ব্রাউন রাইস। এই ব্রাউন রাইসের জন্য আমাদের লাগছে, লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, ব্রাউন অনিয়ন, ডার্ক সয়া সস, আচ্ছা, আর তার সাথে একটু রসুন কুচি। রসুন কুচি।
ঠিক আছে। ওকে। এরপর একটা হচ্ছে স্পিনাচ রাইস, এটা বুঝতেই পারছো এটা গ্রিন কালারের। তো এর মধ্যে আমাদের লাগছে তোমার পালং শাক কুচনো, ধনেপাতা কুচনো, কাঁচা লঙ্কা কুচনো, আর একটু লেবুর রস লাগবে। আর তার আরেকটা যেটা থাকছে সেটা হচ্ছে জাফরানি রাইস। আচ্ছা, জাফরানি রাইসের জন্য আমাদের লাগছে খোয়া লাগছে, আমন্ড কুচনো লাগছে, ঘি লাগছে, আর দুধের মধ্যে জাফরানটা ভিজিয়ে রেখেছি যাতে কালারটা আসে, তার সাথে সাথে ফ্লেভার। আর এর সাথে তো আমাদের নুন, চিনি, সাদা তেল এগুলো তো লাগবেই। আচ্ছা, আচ্ছা, এই যে অভিনব একটা প্যালেটের কথা আপনি বললেন, তো এই আইডিয়াটা কি আপনারই? হ্যাঁ, এটা আমারই। বাহ, আপনি কি আঁকেন টাকেন খুব নাকি? আর একটু একটু শখ আছে, তবে সাংঘাতিক রকম কিছু না। এই গ্যাসটাও জ্বালাতে হবে না? হ্যাঁ, গ্যাসটাও জ্বালাতে হবে। আচ্ছা, এইটার মধ্যে আমরা ফার্স্টে করে নেবো জাফরান রাইসটা। আচ্ছা, জাফরান রাইস। হ্যাঁ, এতে ঘি লাগছে। প্রথমে ঘি দেবো, ঘি দিয়ে খোয়াটা ওর মধ্যে একটুখানি ভেজে নেবো। আচ্ছা, ঘিটা দেওয়ার আগে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে নেবো, কম করে রাখতে হবে না? যাতে ঘিটা জ্বলে না যায়। আচ্ছা, এটা নেড়ে দাও। আচ্ছা, এটার মধ্যে আমরা ব্রাউন রাইসটা করতে পারি। আচ্ছা, ব্রাউন রাইসের জন্য আমাদের এখানে যেগুলো আছে, প্রথমে রসুন কুচিটা দিয়ে দেবো। এতে কি তেল টেল কিছু লাগছে না? হ্যাঁ, অল্প তেল, অল্প তেল, সাদা তেল লাগছে তো? এরপর আমরা ব্রাউন অনিয়নগুলো এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। ওটার মধ্যে এবার জাফরান রাইসের মধ্যে আমরা আমন্ড কুচিগুলো, ততক্ষণ আমি এখানে একটু পেঁয়াজটাকে নাড়তে থাকি। পেঁয়াজ আর রসুন আছে। এটা মোটামুটি কতটা আছে? এটা 1 টেবিল স্পুন মতন। 1 টেবিল স্পুন। পেঁয়াজটা তো অলরেডি ভাজাই রয়েছে, শুধু একটুখানি রসুনগুলোকে বোধহয় একটু ফ্লেভারটা এনে নিতে হবে। এটা যে ঘি দিয়ে রান্না হচ্ছে, এটা খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে বল। এবার আমি এটার মধ্যে রাইসটা দিয়ে দিতে হবে না? আচ্ছা রুমকিদি, একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, এটা কি আমরা টেবিল রাইস ইউজ করবো নাকি একটু ভালো চাল ইউজ করলে? দেরাদুন রাইস দিলে দেরাদুন রাইস দিলে ভালো। আচ্ছা, আমরা তার সাথে সাথে ওদেরকে জাফরান রাইসও এটা আচ্ছা দিয়ে দিচ্ছি ভাতটা। মানে দুদিকে দু রকম গন্ধ, একটা অনিয়নের, একটা জাফরানের। হ্যাঁ, এর সাথে এতে আমাদের একটু সয়া সস দিতে হবে। আচ্ছা, আপনার তো নিজস্ব কেটারিং আছে, তো এই ধরনের প্যালেটের কি খুব ভালো ডিমান্ড দেখেন? প্যালেট বলতে না, সাধারণত কেটারিং এ লোকে একটা কি দুটো আইটেমই চায়। আবার সেটা ডিপেন্ড করে না পুরোপুরি কিন্তু পার্টির ওপর, কে কীরকম চাইছেন তার উপরে। আর ওটার মধ্যে এবার আমি জাফরানটা দিয়ে দেবো। এটাতে বোধহয় কালারটাও আসবে। হ্যাঁ, একটু গন্ধটাও। আচ্ছা, এটা কি আমরা একদম মেন কোর্স হিসেবে নিতে পারি? হ্যাঁ, এটা মেন কোর্স হিসেবে নেওয়া যেতে পারে। আচ্ছা, এটা তো হয়েই গেছে আমাদের। এটাও বোধহয় হয়ে গেছে। দারুণ গন্ধ। এটা জাফরান রাইস। এটা জাফরান রাইস মানে এদিকের গন্ধটা তো একদম দারুণ, এটা আরো ভালো। তাই এটা আমরা ঠিক এর পাশে সুন্দর করে ঢেলে দেব। এখন পাচ্ছি। এবার এর মধ্যে একটার মধ্যে আমরা বসাবো স্পিনাচ রাইস, আরেকটার মধ্যে বসাবো আমরা টমেটো রাইস। একটা স্পিনাচ রাইস আর একটা টমেটো রাইস। আচ্ছা, স্পিনাচ রাইসের জন্য আমরা একটু সাদা তেল নেব। এটা একটু তেলটা একটু বেশি লাগবে। আর টমেটো রাইসের জন্য আমাদের মাখন দরকার। মানে এই দুটো হচ্ছে সাদা তেলে হলো, একটা মাখনে হলো, একটা ঘিতে হলো। হ্যাঁ, এরপর এর মধ্যে টমেটো রাইসের মধ্যে আমরা টমেটোগুলো, আচ্ছা এই যে ভাজার যে মিডিয়ামটা আমরা ডিফারেন্ট মিডিয়াম ইউজ করলাম, তো এটার পেছনে কি কোনো কারণ আছে? আসলে সবগুলোই যদি একই মিডিয়ামে করি তাহলে তার স্বাদও একই রকম হবে।
আচ্ছা, তো যার জন্য একটু ডিফারেন্ট মিডিয়ামে ভাজলে ঘিয়ের গন্ধটা আলাদা। টমেটো কতটা আছে? একটা? হ্যাঁ, এটা একটা টমেটো কুচি আছে। এটার মধ্যে আমরা প্রথমে স্পিনাচগুলো দিয়ে দেবো। স্পিনাচ রাইস। স্পিনাচটা দিয়ে আমরা অল্প একটু নুন দিয়ে দেবো। আচ্ছা, এটাতে একটু নুন দিতে হবে। এটা আমি একটু নাড়তে থাকি। এরপর এতে আমরা ক্যাপসিকো সসটা দিয়ে দেবো। ক্যাপসিকো সস। এটা ক্যাপসিকো সস 1 টিস্পুন। 1 টিস্পুন। হ্যাঁ, মানে এটাতে একটু ঝাল টেস্ট, একটু ঝাল টেস্টটা হবে। তোমার এদিকে স্পিনাচটা ভাজা হয়ে গেছে। কোনটা দেবো বলো? হ্যাঁ, এটা দিয়ে দাও আমাকে। আমরা এর মধ্যে এবারে লঙ্কা কুচুনোটা কাঁচা লঙ্কা দিচ্ছি, ধনেপাতা কুচুনোটা দিচ্ছি। এখানে কিন্তু সবই গ্রিন আর এখানে সবই লাল। সবই লাল। এবার তোমাদের এটা আমি মনে হয় এটার হয়ে মধ্যে গেছে না? রাইসটা অ্যাড করব। এটাতেও করব আর ওটাতেও করব। এটা অনেকটা গঙ্গা যমুনা ব্যাপার হয়ে যাচ্ছে না? গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী সবই আছে। হ্যাঁ, ব্ল্যাক আছে, গ্রিন আছে, রেড আছে আর ইয়েলো আছে। মোটামুটি আমার মনে হচ্ছে তৈরি। রাইস যখন দেওয়া হয়ে গেছে, চিজটা এবার এর মধ্যে দিয়ে দেবো। মানে টমেটোর সাথে চিজটা দিলে কিন্তু খুব ভালো হয়। চিজ মানে এইটা খুব নরম বেশ একটু পিৎজার যেরকম টেস্ট হয়, ঠিক পিৎজার টেস্টের মতন এটা লাগবে এখানে। আচ্ছা রুমকিদি, এই ফাঁকে একটা কথা জিজ্ঞেস করে নি, সেটা হলো আপনি কি পত্র-পত্রিকায় লেখেন? হ্যাঁ, লিখি। লেখেন না? আমাদের কিন্তু এবার দুটো রাইসই রেডি হয়ে এটা গেছে। থেকে বেশ ধনেপাতার গন্ধটা বেরোচ্ছে। ওটা থেকে ধনেপাতার গন্ধ, এখান থেকে চিজ আর টমেটোর গন্ধ। এবার আমরা গ্যাসগুলো অফ করে দেবো। এবার হচ্ছে মানে পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমাদের বেশি কিছু করতে হবে না, যেহেতু 4 রকম রাইস আছে, 4টে আমি একটু রঙের। জায়গাটা বানিয়ে দিই। হ্যাঁ, তো সেই জন্য এর জন্য এক্সট্রা কোনো ডেকোরেশনের হ্যাঁ, এটা তো এমনি 4 রকম রঙে খুব সুন্দর দেখতে লাগবে। সেই তুমি হাতটা সরাও। এইভাবে তুমি একটা প্লেটে ধরো, এইভাবে সার্ভ করলে, আর ইন্ডিভিজুয়াল বাটিতে তুমি রেখে দিলে, যার থেকে তুমি গেস্টকে সার্ভ করতে পারবে। মানে এটা দেখলেই গেস্ট আগেই জিজ্ঞেস করবে যেটা কি জিনিস, মানে 4টে রকম রং, 4টে গন্ধ, কি ব্যাপার। রেডি, তোমাদের এবার টেস্ট করার পালা। দাও আমি ধরি, তোমরা টেস্ট করো। আগে কোনটা? এদিক থেকে শুরু করো, এটা একটু ঠান্ডা হয়েছে। আমি এদিক থেকে শুরু করি, তুই ওদিক থেকে শুরু। ঠিক আছে। আমি যেটা খেলাম এটা স্পিনাচ রাইস। স্পিনাচ রাইস। আর আমি যেটা খেলাম সেটা হচ্ছে অনিয়ন রাইস। ব্রাউন রাইস। ব্রাউন রাইস। আচ্ছা, সরি। এরপর হচ্ছে তুমি খাচ্ছো, মানে পিঙ্কি খাচ্ছে জাফরানি রাইস, এটা টমেটো রাইস। টমেটো রাইস। দারুণ। রাইস প্যালেট করতে আমাদের লাগছে দেরাদুন চালের ভাত 4 কাপ, খোসা ছাড়ানো টমেটো কুচি 2টো, মাখন 2 চা চামচ, গ্রেটেড চিজ 2 টেবিল চামচ, ক্যাপসিকো 8 চা চামচ, পালং শাক কুচি 1 কাপ, ধনেপাতা কুচি 4-এর 1 কাপ, খোয়া ক্ষীর 4-এর 1 কাপ, জাফরান 1 চিমটে, নুন চিনি স্বাদ অনুযায়ী। প্রথমে টমেটো রাইস। প্রথমে পাত্রে মাখন দিন। মাখন গরম হলে তাতে খোসা ছাড়ানো টমেটো কুচি, ক্যাপসিকো ও গ্রেটেড চিজ দিয়ে দিন। এরপর তাতে দেরাদুন চালের ভাত দিন, একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন। স্পিনাচ রাইস। অন্য একটা পাত্রে সাদা তেল নিন। তেল গরম হলে তাতে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ও পালং শাক কুচি দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে তাতে দেরাদুন চালের ভাত দিন এবং একটু পরে নামিয়ে নিন। জাফরান রাইস। পাত্রে খোয়া ক্ষীর, জাফরান, আমন্ড কুচনো দিয়ে দিন। তাতে ঘি এবং দেরাদুন চালের ভাত দিয়ে দিন, একটু পরে নামিয়ে ফেলুন। ব্রাউন রাইস। পাত্রে সাদা তেল গরম করুন, তাতে পেঁয়াজ লাল করে ভাজুন, দেরাদুন চালের ভাত দিয়ে একটু নাড়াচাড়া করে এবং তাতে গরম সয়া সস দিন। তাতে পরিমাণ মতো নুন,
চিনি ও কাজু বাদাম দিয়ে নামিয়ে ফেলুন। একটি ডিশে 4 রকম ভাত সুন্দরভাবে পরপর সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। দেখতে পেলেন তো, 4 রকম রং, 4 রকম গন্ধ। এটা হলো আমাদের রাইস প্যালেট। তো আপনারা লিখে নিয়েছেন রেসিপিটা, আপনারা বাড়িতে এটা রান্না করে ফেলুন, আপনাদের গেস্টদের খাওয়ান, আর আমাদের চিঠি লিখে জানান যে তারা কিরকম বললো, তাদের কেমন খেতে লাগলো, আপনারাও খান। আর পুরস্কারের যে ব্যাপারটা সেটা হলো আপনাদের কাছে যদি এরকম কোনো নতুন রেসিপি থাকে সেটা আমাদের চিঠি লিখে জানান। যিনি বেস্ট রেসিপি পাঠাবেন তাকে আমরা পুরস্কার দেব, এবং পিঙ্কির সাথে আর আমার সাথে এই নারীর রান্নাঘরে রান্না করারও সুযোগ দেব। তো আজকে আমাদের আসতে হবে, আবার পরে দেখা হবে, আর আমরা আশা করব যে রুমকিদিকে আমরা পরেও পাবো। হ্যাঁ, তোমরা ডাকলে আমি নিশ্চয়ই আসবো। অনেক ধন্যবাদ রুমকিদি, আজকে আসতে হবে, আবার পর দেখা হবে। সবাই ভালো থাক, নমস্কার। আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম সম্পর্কের কথা বলে, মানুষের অমিলের কথা বলে। কিন্তু কেন সেপারেশন বলুন তো, কেন এই অমিল? অথচ বলুন, খুব জোর করে অসুখী পরিবেশে বাস করাটা কি খুব কাঙ্ক্ষিত? আপনারা যারা এই অশান্তির সময় বাস করছেন, যারা হয়তো শান্তি খুঁজছেন, যারা বন্ধু খুঁজছেন, আমাকে লিখে পাঠান আপনাদের মনের কথা এই ঠিকানায়।